নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পশ্চিম দিগন্ত। 3 ঘন্টার বেশি রামলোচনের ঘুম হয় না। 11টা সাড়ে 11টায় যখন সবাই শুয়ে পড়ে তখন অগত্যা তাকেও শুতে হয়, কিন্তু ঠিক 3 ঘন্টা পরে তার ঘুম ভেঙে যায়। আগে আগে আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করতেন, চোখ বুজে স্থির হয়ে পড়ে থাকতেন, কিন্তু আজকাল আর সে বৃথা চেষ্টা করেন না। হুঁকো কলকে ঠিক করাই থাকে। হাতড়ে হাতড়ে দেশলাইটা খুঁজে নিয়ে টিকে ধরাবার ল্যাম্পটা জ্বালেন। তারপর কলকেটা ধরিয়ে অন্ধকারেই বসে বসে নিঃশব্দে তামাক টানেন। অবশ্য যতটা সম্ভব নিঃশব্দে। হুঁকোর বেশি আওয়াজ হলে মেজকর্তা মানে তাঁরই মেজ ভাই ভীষণ বিরক্ত হন। তামাক খাওয়া শেষ করে তার খাটো গামছাখানি পরে রামলোচন ঘরের বাইরে এসে দাঁড়ান। নিস্তব্ধ দালান। দালানের ওধারের দরজা খুললে তবে উঠোনে বা কলঘরে যাবার পথ। আলো জেলেই যাওয়া উচিত। বুড়ো মানুষ, হোঁচট খাওয়া বা ধাক্কা খাওয়ার সম্ভাবনা তো পদে পদে, কিন্তু আলো জ্বালবারও হুকুম নেই। প্রথমত বেকার বড় ভাইয়ের জন্য বৃথা আলোর খরচ করতে মেজকর্তা বা ছোট কর্তা কেউ রাজি নন। তাছাড়া বাইরে আলো জ্বাললেও নাকি তাদের ঘুম ভেঙে যায়। সুতরাং দালানের জানালা দিয়ে এসে পড়া ক্ষীণ নক্ষত্রের আলোতেই দৃষ্টিটা সইয়ে নিয়ে সাবধানে এগোতে হয় এক পা করে দেওয়াল ধরে ধরে। অবশ্য পথটা এতদিনের অভ্যাসে একরকম জানা হয়ে গেছে। কোথায় আলমারির কোণ হাতে ঠেকবে, তারপর কোথায় বাসনের সিন্দুক, তার আঙুলগুলো আন্দাজে আন্দাজে ঠিক খুঁজে নেয়। একটা টর্চ আছে বটে, কিন্তু তার ব্যাটারি দেয় ভাগ্নে বাদল। সে ব্যাটারি মাস 2 চলে একসময় নিঃশেষ হয়, কিন্তু বাদল তো আসে এ বাড়িতে 6 মাস 8 মাস অন্তর। বাকি সময়টা যে তিমিরে সে তিমিরে। কলঘর থেকে ফিরে আস্তে আস্তে দালানের দরজা বন্ধ করে দিয়ে রামলোচন থমকে দাঁড়ান। বাইরের চেয়ে ভেতরে অন্ধকার একটু বেশি গাঢ়, সুতরাং কিছুক্ষণ ধরে দৃষ্টি সইয়ে নিতে হয়। তারপর চলে তার চৌর্যবৃত্তির নিঃশব্দ অভিযান। কোথায় আনাজের ঝুড়িতে মেজ বউ ভুলে কলা ফেলে গেছেন হয়তো, কিংবা মিটসেফের মাথায় কোনো বৌমা তার ছেলের বিস্কুটের বাক্স রেখে দিয়েছিলেন, তাড়াতাড়িতে ঘরে নিয়ে যেতে বা আলমারিতে তুলতে ভুলে গেছেন। কোথাও বা তারের ঝুড়ি ঝোলানো আছে কড়িকাঠ থেকে, তার মধ্যে আছে মেজ বৌমার মেয়ের তাল মিছরি কি বৌমার মেজ ছেলের গুঁজিয়া। এইগুলি ঘুরে ঘুরে হাত দিয়ে দিয়ে অনুভব করেন রামলোচন। টিপে টিপে পরিমাণটা বুঝে নেন। বিস্কুট হলে অন্ধকারেই গুনে দেখেন। চুরি করতে করতে তার আটটা ওর জানা হয়ে গেছে। এমনভাবে নিতে হবে যে কেউ সন্দেহ করতে না পারে। বিস্কুটের বাক্স যদি একেবারে ভর্তি থাকে তাহলে 1খানার বেশি নেওয়া চলবে না, আবার খুব খালি হয়ে এলেও তাই। অথচ মাঝামাঝি অবস্থায় 2খানা কি 3খানাও তুলে নেওয়া যায়, কারণ সে সময়টা অত হিসেব থাকে না। মিছরি কিংবা গুঁজিয়া যদি ঠোঙা ভর্তি থাকে তো 2-3টে পর্যন্ত সরিয়ে ফেলেন, নইলে লোভ সংবরণ করতে হয়। একটা বা 1 টুকরো নিয়েই ক্ষান্ত হন। এইভাবে এদিক ওদিক হাতড়ে লুণ্ঠিত জিনিসগুলি বুকে করে নিজের ঘরে ফিরে আসেন। সেগুলি বিছানার উপর সযত্নে সাজিয়ে রাখা হলে তবে কাপড় ছাড়বার কথা মনে পড়ে। এই বস্তুগুলি তারপর অন্ধকারে বসে বসেই খাওয়া চলে সেই শেষ রাত্রে। মিছরিটা চিবোতে পারেন না, গালে ফেলে পাকলে পাকলে খান। খাওয়া শেষ হলে আর এক কলকে তামাক টেনে আর একবার গিয়ে শুয়ে পড়েন নিশ্চিন্ত হয়ে। কিন্তু বোধহয় ঠিক নিশ্চিন্ত হয়ে শুতে পারেন না, কারণ কান থাকে মেজকর্তার ঘরের দোরের দিকে।
মেজকর্তা ওঠেন ঠিক 4:30টায়। তাঁর ছিটকিনি খোলার শব্দ পেলেই রামলোচনও সরকারিভাবে শয্যাত্যাগ করেন। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আওড়াতে আওড়াতে গিয়ে তামাক সাজতে বসেন। শীতকালে তখনও অন্ধকার থাকে, কিন্তু তাতেই বা কি, এখন আর আলো জ্বালতে বাধা নেই। মেজকর্তা নিজে যে সময় ওঠেন তাঁর বিশ্বাস সেইটেই ঘুম ভাঙবার প্রকৃষ্ট সময়, সুতরাং তখন আলো জ্বাললে বা কথা কইলে বিরক্ত হন না। তামাক খাওয়া শেষ করে আর একবার তার খাটো গামছাখানির শরণাপন্ন হতে হয়। এবারে দালানে আলো জ্বালানোই থাকে, কারণ মেজকর্তা উঠেই কলঘরে ছোটেন। দৈবাত তা না থাকলে রামলোচন সদর্পে আলো জ্বালতে জ্বালতে এগিয়ে যান। আর ভয় কাকে? এরপর প্রাতকৃত্য শেষ করে পূজা আহ্নিক সারতে সারতে বেলা ফর্সা হয়ে যায়। গরমের দিনে রোদ উঠে পড়ে কটকটে, কিন্তু তখনও এক বড় বউ অর্থাৎ রামলোচনের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ে ছেলে ওঠে না। তাদের ছেলেরা তো নয়। সেজকর্তা ছোটকর্তা উঠেও নিজেদের পরলোক চর্চায় ব্যস্ত থাকেন বলে তরুণ তরুণীদের নিদ্রাভঙ্গের কোনো কারণই ঘটে না। তা না হোক, রামলোচন তাতে দুঃখিত নন। সবাই উঠে পড়লে ঝামেলা, ছেলেমেয়েরা চ্যাঁ ভ্যাঁ শুরু করে দেয়। স্ত্রীলোক ও পুরুষে দালান উঠোন যেন গিজগিজ করতে থাকে। সে ভিড় অসহ্য মনে হয় তার চেয়ে এই ভালো। বড় বউ স্নান করতে যান রান্নাঘরের চাবি খুলে দিয়ে। রামলোচন সেখানে ঢোকেন স্ত্রীকে সাহায্য করতে। প্রত্যহ উনান ধরিয়ে দেওয়া তার কাজ, এটা তিনি স্বেচ্ছায় বেছে নিয়েছেন। বাড়ির আর কোনো কাজ তাকে দিয়ে কেউ করাতে পারে না এইটি ছাড়া। তার কারণ, আর কেউ উঠবার আগে একা রান্নাঘরে ঢোকা লাভজনক। গতরাত্রির অবশিষ্ট বহু ভোজ্য নানা রকমে চারিদিকে ছড়িয়ে থাকে। হিসাবের সম্ভাবনা বাঁচিয়ে এ ঘরে নিয়ে আসা বা ওখানেই উদরস্থ করা এমন কিছু কঠিন নয়। অবশ্য 2-1বার যে ধরা পড়বার উপক্রম না হয়েছে এমন নয়, কিন্তু প্রতিবারই কোনো মতে সে বিপদটা এড়িয়ে গেছেন। এরপর জামাটি গায়ে দিয়ে লাঠি হাতে প্রাতঃভ্রমণে বার হন। এ নাকি তাঁর ডাক্তারের উপদেশ, খুব ঝড়জল না হলে ভ্রমণ বন্ধ থাকে না। কিন্তু লোকে অবাক হয় এই দেখে যে একেবারে লেকের গায়ে বাড়ি হওয়া সত্ত্বেও তিনি সেদিকে বেড়াতে যান না। তিনি যান ওধারের রাজপথ ধরে, সোজা গিয়ে বড় রাস্তায় ওঠেন। এইবার উদ্দেশ্যটা বোঝা যায়। ওখানকার দোকান থেকে 1 আনার জিলিপি বা সিঙাড়া কিনে বাড়ি ফেরেন। এটা হলো প্রকাশ্য জলখাবার। বাড়ির চায়ের পর্ব শুরু হয় একটু বেলাতে। চাকরি তো কেউ করে না, সকলেই ব্যবসায়ী। অত বেলা অবধি থাকতে পারেন না বলে বেরিয়ে এসেই জিলিপি দুটি খেয়ে 1 ঘটি জল খান প্রকাশ্যে। আগে আগে ভাইপো ভাইঝিদের ছেলেমেয়েরা লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। এখন তারাও মানুষ চিনে নিয়েছে, বৃথা লোভ করে না। চায়ের পাট শুরু হয় 7:30 নাগাদ। তখন বিস্কুট বা টোস্ট যা হোক কিছু অদৃষ্টে জোটে, নইলে হয়তো গরম পরোটা। কিন্তু তাতেও অনেক দিন তার হয় না। রান্নাঘরের দোরের কাছে মোড়া পেতে বসে এদিক ওদিক চেয়ে প্রশ্ন করেন, বড় বউ, বাসি রুটি 1-8খানা পড়ে আছে নাকি? বড় বউ বিষম চটে যান, গালমন্দও হয়তো দেন, তবু না দিয়েও থাকতে পারেন না। প্রার্থিত বস্তু হাতে পেলে প্রশান্ত মুখে গালাগাল শুনতে রামলোচনের আপত্তি নেই। এসবের পালা শেষ করে আর একবার বাইরে বেরোন। রোগ এক রকমের নয়। অর্শের জন্য ওল বা কচু চাই, পেটের অসুখের জন্য গাঁদাল পাতা বা থানকুনি পাতা, ডুমুর, কচু শাক, ওল কোঁড়া, নিম পাতা। এর জন্য ঢাকুরিয়া অঞ্চলে গিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হয় এই সময়টা। গড়পা বা বৈষ্ণবঘাটা পর্যন্ত একদিন হেঁটে যান যদি বিনামূল্যে পলতা পাওয়া যায় এই আশায়। ধনে পলতা খেতে হবে, রক্ত পরিষ্কার করে। এরই মধ্যে অবশিষ্ট 3টি দাঁতের গোড়ার পরিচর্যার জন্য বকুল ছাল বা নিম ছাল
কি পেয়ারা পাতা সংগ্রহ করতে ভুল হয় না। এইসব বোঝা সংগ্রহ করে 10টা-11টার সময় বাড়ি ফিরে বড় বউর অবসরের জন্য অপেক্ষা করেন। সংসারের জন্য সাধারণ রান্না যা হচ্ছে তার ফাঁকে ফাঁকে তার এই সব রান্না করিয়ে নিতে হবে। বড় বউ রাগ করেন খুবই, কিন্তু না করলেও নয়। বৃদ্ধ স্বামী হাতে পায়ে ধরাধরি করেন। বাড়ির ঝাল মশলা তেল বিশিষ্ট সমস্ত ব্যঞ্জনগুলির হিসাব কিন্তু সংগ্রহ করা থাকে রামলোচনের। খাওয়ার সময় নিজের নানা রকমের পথ্যের সঙ্গে সেগুলোও মিলিয়ে বুঝে নেন। ওর বিশ্বাস এই উপকারী বস্তুগুলোর সঙ্গে ওসব জিনিস খেলে আর দোষ নেই, ওর বিষক্রিয়া এতে কেটে যাবে। আবার এরই এক ফাঁকে দই আনতে ভুল হয় না 4 পয়সার। সামান্য যা টাকা নিজের হাতে আছে এবং ভাইপো ও ভাগ্নেদের কাছে চেয়ে চিনতে যা পান তাইতেই এইসব চলে। তাই বলে তার এইসব খাদ্য থেকে কণামাত্র কাউকে তিনি দেন না। ছোট ছোট ছেলেমেয়েরা 1 ফোঁটা দই কি 1 টুকরো কলার জন্য কেঁদে মরে গেলেও না। উদাসীন নিষ্পৃহতার সঙ্গে সেসব তিনি উপেক্ষা করতে পারেন। দ্বিপ্রহরের এই গুরু ভোজনের পরে একটু দিবানিদ্রা দিয়ে উঠেই শুরু হয় চায়ের জন্য ধন্না দেওয়া। দুপুরের আগুনের যা জেদ থাকে উনুনে তাইতেই জল গরম করে নিয়ে 3টে নাগাদ 2-3 কাপ চা তৈরি হয় মেজগিন্নি ও কোনো কোনো বধূর জন্য। তা থেকে ভাগ নেওয়া চাই তার। তারপর তামাক ও অপরাহ্ন কৃত্যের পর আবার 5টায় যখন সরকারি চা জলখাবারের ব্যবস্থা হয় তখন সেটারও পুরোপুরি সুবিধা নিতে ইতস্তত করেন না। এরপরের ইতিহাস আরও বিচিত্র। এই সময় তিনি সত্যি সত্যিই বেড়াতে বেরোন। গলাবন্ধ কোটটার ওপর মান্ধাতার আমলের চাদর ঝুলিয়ে ছড়িটি নিয়ে বেরোন। এই অভ্যাস তার নাকি বহুকালের। প্রথম বয়সে যখন কিছু পৈতৃক অর্থ ছিল হাতে, যখন এই সময় চোখ দুটো রঙিন করবার ব্যবস্থা ছিল, তখন নাকি যেতেন মেয়ে মানুষের কাছে। অবশ্য বড় নজরের সঙ্গতি বা ইচ্ছা কিছুই ছিল না। খোলার ঘরের সস্তা স্ত্রীলোকের কাছেই যাতায়াত ছিল। এখন সে সামর্থ্যও নেই, বহুকাল ধরেই নেই, সুতরাং শখটা অন্যভাবে মেটাতে হয়। বড় রাস্তাটা যেখানে বেঁকে কলকাতার সীমা লঙ্ঘন করেছে সেখানে এবং আশেপাশে বিস্তর বস্তি আছে। সাধারণত ঝিয়েরা ওই সব বস্তিতেই ঘর ভাড়া করে থাকে। সেখানে কিংবা ওধারের পাড়ার মধ্যে রাস্তার কলের ধারে কি পুকুর পাড়ে যেখানে তারা কাজকর্ম করে রামলোচন ঘুরঘুর করেন সেইখানেই। বকুলঝি বলে, ঠাকুর যেন ছোঁক ছোঁক করে বেড়ায়। অবশ্য এরা অধিকাংশই খারাপ নয়, স্বামী পুত্র নিয়ে বাস করে। কিন্তু খারাপ হলেই বাকি, রামলোচনেরও সে বয়স নেই। শুধু মেয়ে ছেলের সাহচর্য লাভ করা, তার সঙ্গে 2টো আলাপ করা, এইটুকুই তার স্বাদ। এতেই তিনি কৃতার্থ। চিরকালই অল্প বয়সী মেয়েদের সঙ্গ তার ভালো লাগে, কিন্তু ভদ্রঘরের মেয়েদের সংস্পর্শে কেমন অস্বস্তি বোধ করেন। সুতরাং ঝোঁকটা ওর এদের দিকেই বরাবর। বিচিত্র মানুষ রামলোচন। পৈতৃক জমিজমা এবং সামান্য কিছু টাকা কড়ি ছিল বইকি। কাজকর্ম কোনো দিনই করেননি, বসে খেয়েছেন এবং নাবালক ভাইদের অংশ বেচে উড়িয়ে দিয়েছেন। লেখাপড়া জানতেন না, চাকরি করার যোগ্যতা বা ব্যবসা করার মতো বুদ্ধি কোনোটাই ছিল না। বরং শেষ বয়সে দোকানে খাতা লেখার কাজ বা ছোট ছোট ছেলে পড়ানোর কাজ জোগাড় করার চেষ্টা করেছিলেন, কিন্তু খাতায় ভুল করার জন্য এবং ছেলে মেয়েদের ভুল শেখানোর জন্য কোনো চাকরি টেকেনি বেশি দিন। অবশ্য খুব বেশি প্রয়োজনও ছিল না তার। ভাই ও ভাইপোরা ভালো, কেউ ওকে ভাসিয়ে দেয়নি। যদিচ অনেকে বলে সেটা ওর জন্য নয়, বড় বউয়ের জন্য। বড় বউ সুগৃহিণী, সংসারটাকে মাথায় করে আছেন। তার মুখ চেয়েই তার স্বামীকে সহ্য করে ওরা। আর বড় বউও স্বামীর সামর্থ্য জানেন বলে প্রাণপণে খেটে যান।
পরের বাড়ি রাঁধুনিগিরি করার চেয়ে নিজের দেওর ও দেওরপোদের সংসারে খাটা ভালো, এই তাঁর বিশ্বাস। বাইরে অন্তত সম্মানটা থাকে তাতে। ভাইরা বড় হয়ে সবাই ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছিলেন। সেসব ব্যবসা ভাইপোদের হাতে পড়ে আরও ফুলে ফেঁপে উঠেছে। আসবাবের দোকান, মনোহারি, ছাপাখানা, বইয়ের দোকান, কি নেই, অভাব নেই কোথাও। তাই বড় ভাইকে সহ্য করেন। তাছাড়া মানুষটা তো নিজেই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, আর কদিন। পেট খারাপ, কিছুই হজম হয় না, ৩৬ রকমের রোগ ও উপসর্গ দেহে জড়ানো। ডাক্তার বলেন এ সময় ওর একবেলা অল্প কিছু আহার করা উচিত, তাতেই সুস্থ থাকবেন। কিন্তু সেসব কথা উনি বিশ্বাস করেন না। শরীর যত খারাপ হয় তত খেতে চান। আহারের লোভ তো বটেই, তাছাড়া ধারণা আছে যে যত বেশি খাবেন তত শরীর সারবে। এই করেই হজমের ক্ষমতা নষ্ট করেছেন উনি। বেশি করে খেয়ে উঠেই এমন কিছু খেতে শুরু করেছেন, হজমি বলে যার খ্যাতি আছে, আবার হজমি জিনিস খাচ্ছেন যখন, তখন শিগগিরই হজম হয়ে যাবে এই বিশ্বাসে প্রায় সঙ্গে সঙ্গেই ভারী খাবার খেয়েছেন। তবু এসবও অনায়াসে ক্ষমা করা যেত যদি স্বভাবের ওই বড় দোষটা না থাকত। স্ত্রীর সঙ্গে ওর বনিবনাও কোনো কালে নেই। দুজনের ঘনিষ্ঠতা দেখেছে বলে কারুর মনে পড়ে না। এমনকি ওদের যে সন্তান হয়নি তার জন্য বড় বউ আকারে ইঙ্গিতে স্বামীকেই দায়ী করেন। অথচ বাইরের টান ওর আছে প্রথম থেকে আজ পর্যন্ত। বাড়িতে তরুণী ঝি রাখার উপায় ছিল না, তার জন্য অন্যান্য বধূদের বহু বাঁকা কথা শুনতে হয়েছে বড় বউকেই। তাতেও রক্ষা ছিল না, ঘরে না পেলে পাড়ার আশেপাশে খুঁজে বেরিয়েছেন। আজ এই এতকাল পরে নখ দন্তহীন অবস্থাতেই বা কম কি? বিকেলে যখন বেড়াতে বেরোন তখন পাড়ায় যতগুলি ঝির সঙ্গে দেখা হয় প্রত্যেকের সঙ্গেই খানিকটা ঘনিষ্ঠতা না করে ছাড়েন না। অথচ কেউ কোনো দিন শোনেনি তাকে ভাইপো ভাইজির বা নাতি নাতনিদের খবর নিতে। আর বাইরে, বাড়ি থেকে বেরিয়ে প্রথম মোড়টিতেই হয়তো থেমে গেলেন রামলোচন। বলি, লক্ষ্মী, ভালো আছো? মেয়ে ভালো? শ্বশুর বাড়ি থেকে ফিরেছে মেয়ে? ওর শাশুড়ি কেমন? ভালো ভালো। লক্ষ্মী হয়তো প্রশ্ন করে, আপনার শরীর কেমন দাদা ঠাকুর? আমার আর শরীর, খেতে পাইনে ভালো, শরীর সারবে কি করে? যা বাজার, না দুধ না দই, কি খেয়ে বাঁচি তারই ঠিক নেই। যাবো একদিন লক্ষ্মী তোদের বাড়ি, মেয়ের কি গয়না হলো দেখে আসব। ততক্ষণে হয়তো অন্নদা এসে পড়েছে। এই যে অন্ন, কবে এলি? শরীর ভালো? ইস, আবার নতুন ফুল গড়ালি যে কানের। ও কি ফুল রে? পেটজাপতি বাবা ঠাকুর, পাখায় লাল পাথর বসানো, তাই ৩৬ টাকা পড়ল। কি সোনার দর হয়েছে! ৩৬ টাকা? তা হবে বই কি, প্রায় যে ১০০ টাকা দর এখন সোনার। বেশ বেশ, দিব্যি মানিয়েছে কিন্তু তোকে অন্ন। নতুন রসান দেওয়া ফুল, মুখখানি বেশ জমজম করছে। অন্ন মানুষ চেনে। সে বাসন নামিয়ে হাত ধুয়ে নিয়ে বলে, এই গড়াতে গিয়ে হাত একেবারে খালি হয়ে গেল বাবা। দোক্তা কিনবো এমন পয়সা হাতে নেই, কি টানাটানি চলছে কি বলবো। রামলোচন পকেটে হাত পুরে একটা আনি বার করেন। তাই তো, তা অন্ন, এই আনিটা রাখ, দোক্তা কিনে নিয়ে যাস। তারপর একটু ইতস্তত করে বলেন, আর বুঝলি, দরকার হলে চাস, লজ্জা করিসনি। আজই সকালে ছোট ভাইপোর কাছ থেকে ৩টে টাকা পেয়েছেন, পকেট ভারী আছে। ওখান থেকে এগিয়ে গিয়ে আর একটা পুকুরের ধারে থমকে দাঁড়ান। সামনের বাড়িতে বিনা কাজ করে। তাঁদেরই পুরনো ঝি কাদুর মেয়ে বিনা, অল্প বয়সী সুশ্রী মেয়েটি।
শ্যামবর্ণের ওপর দিব্যি একটা লাবণ্য আছে, মুখে হাসি লেগেই থাকে বলে আরও ভালো দেখায়। বিনা এবারই আসে ঠিক 5:30-6টার সময়। সময়টা জানা আছে রামলোচনের। এখনই বাসন নিয়ে বেরিয়ে ঘাটে আসবে মাজতে। বিনা এসে ঘাটে বাসন নামালে রামলোচন একেবারে কাছে এসে উবু হয়ে বসেন। টেনে টেনে রস দিয়ে বলেন, "কি লো, আজ মুখ ভারী ভারী কেন? বর বুঝি আসেনি কদিন?" "কি যে বলেন দাদু!" বিনা মুখ ঘুরিয়ে বলে, "মুখে রাগ ডাক নেই, আজ একটু অবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তাই।" লোল চর্ম ঈষৎ কম্পিত হাতখানা বাড়িয়ে দেয় রামলোচন ওর দিকে। বিনার মসৃণ নিটোল বাহুমূলে হাত বুলিয়ে যেন ওর উন্নত যৌবনটা অনুভব করতে করতে বলেন, "যাই বল বিনা, এমন হাত একজোড়া তাগা না হলে মানায় না। বরকে বলতে পারিস না গড়িয়ে দিতে?" একটা ঝাঁকানি দিয়ে বিনা হাতটা সরিয়ে নেয়। "আমার বর তো আর বড় লোক নয়, কি যখন তখন গায়ে হাত দাও দাদু, লজ্জা করে না? আমরা না হয় খেটে খাই লোকের বাড়ি, তোমারও তো মান মর্যাদা আছে।" অপ্রতিভ রামলোচন ফোকলা দাঁত বার করে হাসেন বোকার মতো। "তাতে কি হয়েছে রে, হাজার হোক তুই তো নাতনি হলিল সুবাদে। তা হোক, তুমি যাও, ওঠো এখন, কাজ করতে দাও।" অগত্যা উঠতে হয় ওকে। সেখান থেকে এগিয়ে গিয়ে অঘোর ঘরামির দাওয়া। রামলোচন ধপাস করে সেখানে বসে পড়েন। অঘোরের মেয়ে সুকুমারীকে ডেকে বলেন, "এক চিলিক তামাক খাওয়াবি না কি রে নাতনি? দেখ, খাওয়াস তো বসি, নইলে চলে যাই।" এমনি করে 2-3টে পাড়া ঘুরে সকলকার খবর নিয়ে বাড়ি ফেরেন যখন, তখন 8টা বেজে যায়। এসেই রান্নাঘরের সামনে আবার ধর্না শুরু হয়। গরম রুটি, ডাল আর সামান্য একটু দুধ মিলবে সেই আশায়। এই হলো তার দৈনন্দিন জীবন। জীবনের যত সমস্যাই দেখা দিক চারিদিকে, যত প্রশ্নই তীব্র হয়ে উঠুক, ওর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। প্রতিটি দিন এবং রাত্রি অপর দিন ও রাত্রির সঙ্গে সমান। কোথাও কোনো তফাত, কোনো বৈচিত্র্য নেই। আষাঢ়ের শেষাশেষি রামলোচন এবার বিষম অসুখে পড়লেন। জ্বর, তার সঙ্গে উদরাময়। ডাক্তাররা বললে খারাপ ধরনের অসুখ, বোধহয় গ্রহণী। 3-4 দিন পরেই অজ্ঞান হয়ে পড়লেন। বড় বউ সেবা করতে এসে দেখেন তোশকের নিচে কতদিনের বাসি পচা জিলিপি, ভাঙা বিস্কুট, শুকনো লুচি। কবে কোন দোকানের হালখাতায় একসরা খাবার পেয়েছিলেন। কাউকে কখনো কোনো খাবারেরই ভাগ দিতেন না। তবু কোন চক্ষু লজ্জায় লুকিয়ে এনে সরাশুদ্ধ ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছিলেন। সেগুলো পচে সমস্ত বাক্সটায় দুর্গন্ধ। বড় বউ এসব সাফ করেন, গজগজ করেন আর গালাগাল দেন। তবু করতে হয় তাকেই, নইলে এত কে করবে আর, কার এত গরজ? প্রায় মাসখানেক ভুগে জ্বরটা গেল, পেটটাও সামান্য একটু ধরে এলো। রামলোচন সজ্ঞানে আবার ভালো করে তাকালেন চারিদিকে, কিন্তু পা আর হলো না। উঠতে কিছুতেই পারেন না, পায়ে জোর নেই, কোমরও বোধহয় ভেঙেছে। রামলোচনের বিলাপের শেষ নেই। কেউ তাকে ভালো করে ডাক্তার দেখাচ্ছে না, এ অনুযোগ তো আছেই। বড় বউকে চুপি চুপি বলেন, "আছি, তবু তো মাছ ভাত পেটে যাচ্ছে দুবেলা বড় বউ, তুমি একটু মুখপানে চাও, ওরা না দেখায়, বালাজোড়া বাঁধা দিয়ে ভালো ডাক্তার আনো।" বড় বউ উত্তর দেন, "মরণ আর কি, কি এমন নিধি উনি, তাই বালা বাঁধা দিয়ে ডাক্তার দেখাতে হবে? কেন, ভাইরা ডাক্তার দেখাচ্ছে না? উপযুক্ত ছেলে থাকলেও এমন চিকিৎসে হতো না, ভাই ভাইপো যা করলে। আর বুড়ো বয়সে কি একদিনে সেরে ওঠে নাকি?" একটু চুপ করে থেকে কাতর কণ্ঠে বলেন, "বড় বউ, হাত পায়ের ফুলোগুলো কমে গেলে বোধহয় একটু জোর পাবো।"
তোমার বাপের বাড়ির দেশে কি এক সুতো পাওয়া যায় না, ধারণ করলে ফুলও কমে? বড় বউ বলেন, হ্যাঁ, ডাক্তাররা বলছে পেটে কিছু হজম হচ্ছে না, তার দরুন রক্ত নেই বলে হাত পা ফুলছে। লাল সুতো বেঁধে উনি সে ফুলো সারাবেন। তবু লাল সুতো এনে দুপায়ে বেঁধে দেন। আরও দু একটা মাদুলি আসে, কিন্তু কিছুতে কিছু হয় না, পায়ে আর জোর আসে না কিছুতেই। সবচেয়ে মুশকিল হয়েছে রামলোচনের এই পরনির্ভরতা। বিছানায় শুয়ে দৈহিক কাজগুলো সারতে হয়, এজন্য তার তত দুঃখ নেই, কারণ সে বড় বউ করে। এখনও তাকে 3 বার করে কাপড় ছেড়ে গঙ্গা জল নিতে হয় মাথায়। এতবার স্নান করা সম্ভব নয় বলেই এই ব্যবস্থা। সেজন্য লজ্জাও নেই, কিন্তু আহারটার জন্যেও যে পরের দয়ার ওপর নির্ভর করতে হয়, এর চেয়ে আর দুঃখ কি আছে। ডাক্তার বেঁধে দিয়েছেন পোড়ের ভাত, শিঙি মাছের ঝোল আর কাঁচকলা সিদ্ধ, বিকালে বার্লি, রাত্রে দুধ বার্লি বা খই দুধ। এ খেয়ে মানুষ বাঁচতে পারে না পায়ে জোর পায়? এ শুধু ওদের ষড়যন্ত্র ওকে পঙ্গু করে রাখার। রামলোচন হাঁ করে দরজার দিকে তাকিয়ে থাকেন, একাগ্র দৃষ্টিতে চেয়ে থাকেন বাইরের দালানের দিকে। কিন্তু দালানের এ কোণের দিকে প্রায়ই কারুর প্রয়োজন হয় না, কদাচিৎ কেউ ছিটকে এসে পড়ে। তবে যদি কেউ আসে তার আর রক্ষে নেই, সঙ্গে সঙ্গে রামলোচনের তীক্ষ্ণ কণ্ঠ তাকে তাড়া করে। নবৌমা, মা লক্ষ্মী, এদিকে একবার শোনো না। আমার মা জননী কই গো? ছেলেকে কি মনে পড়ে না? আগে আগে দয়া পরবশ হয়ে কিংবা ভদ্রতার খাতিরে ইদানিং মজা দেখবার জন্য হয়তো সে এসে দাঁড়ালো। ভালো করে ঠাউরে দেখে রামলোচন বললেন, ন বৌমা নয়, আমাদের নতুন বৌমা মালতী। বেশ বেশ। আহা, তুমি মা কত বড় বংশের মেয়ে! তোমার বাবাকে তো আমি চিনি, মহাশয় লোক ছিলেন। আহা, অমন লোক কি আর হবে? মালতী হয়তো বললে, ও কি জ্যাঠামশাই, ছিলেন কি? আমার বাবা তো এখনো বেঁচে আছেন। থাকবেন বই কি মা, থাকবেন বই কি। পুণ্যের শরীর তাঁর, দীর্ঘজীবী হয়ে থাকবেন। তুমি দেখে নিও নতুন বৌমা, 100 বছর পরমায়ু পাবেন তোমার বাবা। তা হ্যাঁ, একটা কথা শুনবে মা? কি বলুন? অতি কষ্টে হাসি চেপে বললে মালতী। 4টি মুড়ি একটু নুন তেল মেখে নিয়ে আসতে পারো মা, খুব 2টিখানি। না জ্যাঠামশাই, সে আমি পারবো না, ডাক্তার আপনাকে তেল খেতে একেবারে বারণ করেছে। ও সব ডাক্তারদের বুজরুকি মা, বুঝেছ? আমাকে মেরে ফেলবার মতলব। ওসব তুমি শুনো না বাছা, যাও 2টিখানি মেখে নিয়ে এসো, লক্ষ্মী মা আমার। মালতী ঘাড় নেড়ে বললে, না সে আমি পারবো না, মা জ্যাঠাইমা রাগ করবেন। এই বলে সে হয়তো ঘর থেকে বেরিয়ে গেল। রামলোচন রাগে দাঁত কিরমির করতে করতে বললেন, তা পারবে কেন? কুঁড়ে পাথর, নিজে গিলতে পারো খুব, রাক্ষুসী। ছোট লোকের ঘরের মেয়ে তো, ও আর কত ভালো হবে, ছোট লোকের ঝাড় সব, ইত্যাদি। সে রাগটা কমলে আবার উৎসুক দৃষ্টি মেলে শুয়ে থাকেন। এবার হয়তো আসে চাঁপা, মেজ ভাইয়ের নাতনি। সঙ্গে সঙ্গে রামলোচনের কণ্ঠ মোলায়েম হয়ে আসে, চাঁপা ভাই, দিদি আমার, একবার শুনবি এধারে, একটুখানি, 1 মিনিট। অনিচ্ছা সত্ত্বেও চাঁপা এসে দাঁড়ায়। কি বলছো? 17-18 বছরের ঝলমলে মেয়ে চাঁপা, সদ্য বিয়ে হয়েছে ওর, শাড়িতে ও গয়নায় যেন জ্বলছে। চাঁপা ভাই, নাচ জামাই এসেছিল কাল? কাল কেন আসবে? কাল কি আসবার দিন? কি দরকার তাই বলো না। না তাই বলছি। যাই বলিস ভাই চাঁপা,
আমার সলিল বড় ভালো ছেলে, অমন জামাই একটাও এ বাড়িতে আসেনি। যেমন রূপ তেমনি গুণ, আর বিদ্যেটাই কি সোজা। সলিল আমার রত্ন। আচ্ছা, তাই না হয় হলো, এখন আমাকে ডাকছিলে কেন? চাপা, একখানা গরম লুচি খাওয়াতে পারিস দিদি? লুচি? লুচি কোথা পাবো? তবে একটা গজা। উৎসাহে, আগ্রহে, আকুলতায় মাথাটা ওর বিছানা থেকে ঝুলে পড়ে। একখানা খাস্তা গজা? গজা খেলে কিচ্ছু ক্ষতি হবে না আমার, তুই দেখে নিস। হ্যাঁ, তারপর বড়দি আমাকে বকুক, তাকে 100 বার ময়লা ঘেঁটে মরতে হচ্ছে, আর আমি কুপথ্যি খাইয়ে আরও রোগ বাড়িয়ে দিই। সে আমি পারবো না। সবেগে মাথা নেড়ে শাড়ির আঁচল দুলিয়ে চাপা বেরিয়ে যায় ঘর থেকে। রামলোচন পেছন থেকে গালাগালি দেন, মরণ, অংখারে মটমট করছেন। তবু যদি বড় লোকের ঘরে বিয়ে হতো, ওই তো বরের ছিরি, কালো রোগা ব্রেশ কাঠ, ওইতেই এত তেজ, তেজের মাথা খাও। আবারও গলাটা ঝুঁকিয়ে দালানের দিকে চেয়ে থাকেন, যদি কেউ আসে এধারে। সেদিন বাড়িতে কি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বোধহয় কোনো বউয়ের সাধ কিংবা অন্নপ্রাশন কারুর ছেলের। সারাদিন ভালো ভালো রান্নার গন্ধ রামলোচনের নাকে এসে পৌঁছেছে অত দূর থেকেও। সন্ধ্যা থেকে লুচি, কাটলেট, পাঁপড় ভাজার গন্ধ। অনেকবার মিনতি করেছেন বড় বউয়ের কাছে, অনেক পরলোকের ভয় দেখিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। সন্ধ্যাবেলা রাগ করে দুধ বার্লির গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাতে লাভের মধ্যে বড় বউয়ের কুবাক্যই সইতে হয়েছে, পরে আর 1 গ্লাস বার্লিও জোটেনি। অতিথিদের শুনিয়ে গৃহস্থদের অপদস্থ করার ইচ্ছায় খানিকটা চিৎকার করে কাঁদবার চেষ্টাও করেছেন। ফল হয়েছে এই যে ভাইপো এসে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। অগত্যা ঘরে শুয়ে শুয়ে অতিথিদের আনন্দ কোলাহল শোনা এবং পরিবেশনের শব্দ থেকে কি কি রান্না হয়েছে সেটা অনুমান করার চেষ্টা করা, এছাড়া আর কিছুই করতে পারেননি রামলোচন। ক্রমে রাত গভীর হয়ে এলো। বাড়ির সমস্ত গোলমাল কমতে কমতে একসময় নিস্তব্ধ হয়ে এলো। শেষ পর্যন্ত ভরসা ছিল যে বড় বউ মুখে যাই বলুক আর 1 গ্লাস বার্লি অন্তত দেবে। কিন্তু সে আশাও একসময় ছাড়তে হলো যখন দালানের ঘড়িতে 1টা বাজার শব্দ কানে এসে পৌঁছল। রাগে, ক্ষোভে, ক্ষুধায় ঘুমোতে পারেন না রামলোচন। ইদানিং আর বড় বউ এ ঘরে থাকেন না। রোগ খুব বেশি নেই, মিছিমিছি সারাদিন খাটুনির পর বিশ্রামটা নষ্ট করতে চান না। অয়েল ক্লথের ওপর রামলোচন শুয়ে থাকেন। কতকগুলো ছেঁড়া ন্যাকড়া পাশেই থাকে। পা পড়ে গেছে, হাত তো আর যায়নি। ঝংকার দিয়ে বলেন বড় বউ, আমি কি আর দিনরাত ওই করব? অবশেষে ঘড়িতে 2টো বাজল। কিছুতেই আর শুয়ে থাকতে পারেন না রামলোচন। নিজের অনাহার এবং ভালো ভালো খাদ্যের কল্পনা তাকে পাগল করে তোলে। শেষ পর্যন্ত একটা অদ্ভুত মতলব মাথায় যায় ওর। কোনো মতে বিছানার ধারে এসে দেহের ওপরের অংশটা অনেকখানি ঝুলিয়ে 2 হাতে মেঝেটা স্পর্শ করেন। তারপর হাতের ওপর ভর দিয়েই একটু একটু করে এগিয়ে পা দুটো টেনে তক্তপোষ থেকে নামিয়ে নেবার চেষ্টা করেন। কাজটা দুর্বল শরীরের পক্ষে খুবই দুরূহ। হাত দুখানা থরথর করে কাঁপে, সমস্ত দেহ ঘামে ভেসে যায়। তবু রামলোচন হাল ছাড়েন না। হাঁপাতে হাঁপাতে প্রাণপণ চেষ্টায় শরীরের নিচের অংশকে আকর্ষণ করতে থাকেন। খানিকক্ষণ ধরে এমনি চেষ্টা করার পর একসময় সেটা ধপাস করে আছড়ে এসে পড়ে মেঝের ওপর। যন্ত্রণায় একটা চাপা আর্তনাদ করে ওঠেন রামলোচন। কিছুক্ষণ আর নড়তেও পারেন না। মনে হয় পা দুটো বুঝি ভেঙেই গেল। কিন্তু খানিকটা পরে আবার নিজেকে সামলে নেন। প্রবল ইচ্ছাশক্তি জয়ী হয়ে ওঠে।
দুটো হাতে ভর করে পা টানতে টানতে এগিয়ে যান দরজার দিকে। খোঁড়া কুকুর যেমন করে পেছনের পা দুটো টেনে টেনে চলে, কতকটা সেই রকম করে। তারপর দরজাটা ফাঁক করে দালানে মুখ বাড়ান। আহ, কি মুক্তি! কতকাল পরে এ ঘরের বাইরে পা দিলেন তিনি। আজকাল একটা 5 বাতির আলো দালানে জ্বলে সমস্ত রাত। তাঁর অসুখের সময় এ ব্যবস্থা হয়েছিল। ছেলেপুলের ঘরে খুবই সুবিধা হয় বলে সেটা টিকে গেছে। ক্ষীণ আলো, তবু তাইতেই সর্বাগ্রে চোখে পড়ল তাঁরই ঘরের প্রায় সামনে এঁটো পাতা গেলাস খুঁড়ি স্তূপাকার করা আছে, তার সঙ্গে 2-4টে গামলা বালতি প্রভৃতি বাসনও। লোভে ও ঔৎসুক্যে চোখ জ্বলতে থাকে ওর, দেহে যেন অপরিসীম বল অনুভব করেন। সামনে এগিয়ে লোলুপ আগ্রহে সেই এঁটো পাতার রাশির মধ্য থেকে উচ্ছিষ্ট খাদ্য সংগ্রহ করতে থাকেন। আধখানা লুচি, আলুর টুকরো, মাছের কুঁচি, খানিকটা কাটলেট, সিকিখানা চিংড়ি মাছ, দরবেশের গুঁড়ো, পান্তুয়ার অর্ধেকটা, এমনকি আস্ত সন্দেশ রসগোল্লাও এক-আধটা খুঁজে পান। খেতে খেতে যেন নেশা লাগে। পাতাগুলো তুলে তুলে জিভ দিয়ে চাটতে শুরু করেন। সারা মুখে বুকে সর্বাঙ্গে তরকারির ঝোল, মিষ্টির রস, দই লাগে, তবু ভ্রুক্ষেপ নেই। অনেকক্ষণ ধরে খেয়ে খেয়ে একসময় শ্রান্ত হয়ে চুপ করেন রামলোচন। এইবার দালানটার দিকে ভালো করে তাকাবার অবসর মেলে। ও কি, ওখানে শুয়ে কে? এত কাছে মানুষ ছিল তার, আর এই কাণ্ড তিনি করেছেন এতক্ষণ ধরে নিশ্চিত হয়ে। ভয়ে রামলোচনের বুকের মধ্যেটা যেন ঠান্ডা হয়ে আসে। ঢিপ ঢিপ করে শব্দ হয় সেখানে। কিন্তু পরক্ষণেই আশ্বস্ত হন, না, ও ঘুমোচ্ছে। ঝি বোধ হয়, নতুন ঝি। রামলোচনের মনে পড়ে ওদের পুরনো ঝি নেত্তর মেয়ে সাবি বিধবা হয়ে মার কাছে ফিরে এসেছে। তারই সম্প্রতি বহাল হবার কথা শুনেছেন বড় বউয়ের কাছে। সাবি যখন 11 বছরের মেয়ে তখন বিয়ে হয়েছে। এখন সে হিসেবে ওর 20-21 বছর বয়স হবার কথা। কেমন দেখতে হয়েছে কে জানে। কৌতূহল প্রবল হয়ে ওঠে ক্রমশ। তেমনি হাতে ভর দিয়েই এগিয়ে যান তার দিকে। একটা মাদুরের ওপর সাবি নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। পরিশ্রান্ত দেহ, কাপড় চোপড় যে এড়িয়ে পড়েছে তাও টের পায়নি। ওরই মাথার ওপর আলোটা জ্বলছে। সেই আলোতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে রামলোচনের দৃষ্টি লুব্ধ হয়ে ওঠে বহুকাল পরে। তিনি স্থান কাল পাত্র সব ভুলে যান। সেই খাবারের রস ও ঝোল মাখা হাতেই ওর নধর যৌবনপুষ্ট কাঁধ ও হাতের ওপর হাত বুলোতে যান। হাতই যেন রসনা ওর। সাবির তরুণ যৌবনের স্বাদ গ্রহণ করেন হাত বুলিয়ে বুলিয়ে। কিন্তু সে স্পর্শে সাবির ঘুম ভেঙে যায়। মুহূর্ত কয়েক বিহ্বলভাবে ঘুম চোখে তাকিয়ে থেকে ঘুম ভাঙার অর্থ খুঁজে পায় সে। বৃদ্ধের লোলুপ দৃষ্টি এবং সর্বাঙ্গে ওই ভোজ্যের রসমাখা বিভৎস চেহারা দেখে ভয়ে বিকট চিৎকার করে উঠল সাবি। লাফিয়ে সরে গিয়ে কেঁদে চিৎকার করে একেবারে হাট বাঁধিয়ে তুললে। সে চিৎকারে বাড়িশুদ্ধ সবাই ছুটে এলো। তাদের খানিকক্ষণ সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর বড় বউ মেঝেতে মাথা খুঁড়তে লাগলেন লজ্জায় ও অপমানে। বাকি সকলে যার যা মুখে এলো বলতে লাগল। সেই অবর্ণনীয় লাঞ্ছনার মধ্যে ব্যাকুল অসহায় আর্ত রামলোচন বিহ্বল দৃষ্টিতে চেয়ে বসে রইলেন চুপ করে। শুধু কি যেন একটা কৈফিয়ত দিতে গেলেন বারবার, কিন্তু কিছুতেই গলা দিয়ে কোনো স্বর বেরোল না। শুধু সেই চেষ্টায় ওর ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগল। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পশ্চিম দিগন্ত। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।